সে সবাই যখন একটা টান টান উত্তেজনার ম্যাচ নিয়ে রীতিমতো কাঁপছে, প্রতিটি রান বা গোলের সাথে একেবারে উল্লাসে ফেটে পড়ছে, ঠিক তখনই খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছেন যারা এ পুরো ব্যাপারটা থেকে নিজেদের একদম সরিয়ে রাখেন। মানে কে জিতল, কে হারল বা আদৌ কার সাথে কার খেলা হচ্ছে, তাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না। আজকের এই বিশ্লেষণে আমরা এই মানুষগুলোর মনস্তাত্ত্বিক বাস্তবতাটাই একটু খতিয়ে দেখব, জানার চেষ্টা করব যারা ক্রিকেট বা ফুটবল দেখা থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখেন, তাদের এই চরম অনাগ্রহের পেছনে মস্তিষ্কের ঠিক কোন গঠনটা কাজ করছে। তো শুরুতেই যে বড় প্রশ্নটা মাথায় আসে তা হল, কেন কিছু মানুষের মধ্যে খেলা নিয়ে বিন্দুমাত্র উত্তেজনা কাজ করে না? যেখানে চারপাশে সবাই আবেগে ভাসছে, সেখানে এরা এতটা নির্লিপ্ত থাকেন কি করে? এই নির্লিপ্ততা দেখে মাঝে মাঝে ওই মানুষগুলোর নিজেদেরও মনে হতে পারে, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি কি সবার চেয়ে আলাদা? আসলে মনস্তত্ত্ব কিন্তু অন্য কথা বলে। আমরা কি পছন্দ করি আর কি করি না, সেটা আমাদের মস্তিষ্ক আর চিন্তাধারার অনেক গভীর একটা সত্যকে সামনে নিয়ে আসে। চলুন ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত ৬টি ভাগে ভাগ করেছি: অনাগ্রহী পর্যবেক্ষক, আত্মকেন্দ্রিক মন, অস্তিত্বগত বিচ্ছিন্নতা, ভিন্নমুখী মন, শান্তি ও নিয়ন্ত্রণের খোঁজ এবং সবশেষে উদ্দেশ্যপূর্ণ মস্তিষ্ক। ১ নম্বর পয়েন্ট, অনাগ্রহী পর্যবেক্ষক এবং খেলা না দেখা মানুষের সামাজিক বিচ্ছিন্নতা। সমাজে কিন্তু একটা সাধারণ ধারণা আছে যে খেলাধুলা নিয়ে এই যে উন্মাদনা, এতে গানা ভাসানো মানেই মানুষটা বোধহয় একটু অদ্ভুত বা অসামাজিক। সবাই যখন টিভির সামনে বসে চিৎকার করছে, তখন যিনি নিরিবিলি নিজের একটা কাজ করছেন, অনেকেই ধরে নেন যে উনি হয়তো সমাজ থেকে একটু বিচ্ছিন্ন। কিন্তু মনস্তত্ত্ব আমাদের একেবারে ভিন্ন একটা সত্য জানাচ্ছে। খেলা না দেখার মানে এই নয় যে তারা খেলাধুলা ঘৃণা করেন বা তাদের সামাজিকতায় কোনো ঘাটতি আছে, বরং এটা স্পষ্ট বুঝিয়ে দেয় যে একজন মানুষের মস্তিষ্ক তার পছন্দ বা অপছন্দগুলোকে ঠিক কিভাবে প্রসেস করছে। অর্থাৎ পুরো ব্যাপারটাই হলো মানুষের কগনেটিভ বা জ্ঞানীয় পছন্দের একটা বিষয়। এবার আসি ২ নম্বরে, আত্মকেন্দ্রিক মন, ব্যক্তিগত উন্নতিতে উত্তেজনা খুঁজে পাওয়া। কিছু মানুষের মস্তিষ্কই এমনভাবে গঠিত হয় যে বাইরের কোনো জমকালো আয়োজনের চেয়ে তারা নিজেদের ব্যক্তিগত অর্জন বা উন্নতির দিকে মনোযোগ দিতেই বেশি পছন্দ করেন। এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো ভিক্যারিয়াস ইমোশন বা পরোক্ষ আবেগের ধারণা। ধরুন, যখন কেউ অন্যের সাফল্য দেখে দারুণ আনন্দ পায়, তখন মূলত এই পরোক্ষ আবেগটাই কাজ করে। কিন্তু যারা খেলা দেখেন না, মনস্তাত্ত্বিকভাবে তাদের মস্তিষ্ক এই পরোক্ষ আবেগের ক্ষেত্রে খুব একটা রেসপন্স করে না। মানে অন্য কেউ বা অন্য কোনো দল জিতে গেলে তারা রোমাঞ্চিত বোধ করেন না। তাদের মস্তিষ্ক তখনই সত্যিকার অর্থে উত্তেজিত হয় যখন তারা নিজেরা কোনো কাজে সফল হন বা নিজেদের জীবনে কোনো দৃশ্যমান উন্নতি হয়। এটা কিন্তু কোনো স্বার্থপর আচরণ নয়, এটা হলো পুরোপুরি একটা সেলফ ডিরেক্টেড বা আত্মনির্দেশিত ফোকাস। এই মানুষগুলোর কাছে বিনোদনের অর্থ শুধু সময় কাটানো বা মনকে অন্যদিকে সরিয়ে রাখা নয়, বিনোদনের মধ্যেও তারা এমন কিছু খুঁজতে চান যা তাদের জীবনে কোনো ভ্যালু বা মূল্যবোধ যোগ করবে, তাদের ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে। ৩ নম্বর বিষয়টা হল অস্তিত্বগত বিচ্ছিন্নতা এবং মোহমুক্ত বাস্তববাদী মানুষ। এমনও কিন্তু দেখা যায় যে একজন হয়তো একসময় খেলা বেশ উপভোগ করতেন, কিন্তু সময়ের সাথে সাথে তার মোহ কাটতে শুরু করে। তিনি খেলার পেছনের বাণিজ্যিকরণ বা বিজনেসটা পরিষ্কার দেখতে পান। মনস্তত্ত্বের ভাষায় এই অবস্থাকে বলে এক্সিস্টেনশিয়াল ডিট্যাচমেন্ট বা অস্তিত্বগত বিচ্ছিন্নতা। এর মানে হল ওই মানুষগুলোর মধ্যে এক ধরনের মানসিক স্বচ্ছতা চলে আসে। তারা খুব ভালো করেই বুঝতে পারেন যে বাইরের একটা ইভেন্ট বা ম্যাচের ফলাফলের উপর আবেগ ঢেলে দিলে তার নিজের জীবনে আসলে কোনো বাস্তবিক পরিবর্তন আনবে না। আর এই উপলব্ধি কিন্তু কোনো নেতিবাচক চিন্তা নয়, বরং এটি এক গভীর মনস্তাত্ত্বিক স্পষ্টতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের এই সৎ আর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। যখন একজন বুঝতে পারেন যে মাঠে যারা খেলছেন তারা তো তাকে চেনেনও না, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, যেখানে আমার কোনো প্রাপ্তি নেই সেখানে আমি আবেগ বিনিয়োগ করব কেন? তারা রিয়েলাইজ করেন যে অন্য কারোর স্বপ্ন পূরণের দৃশ্য দেখলে তো আর নিজেদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, তাই না? ৪ নম্বর, ভিন্নমুখী মন এবং অন্য কোথাও ডোপামিন খুঁজে পাওয়া। অনেকেই ভাবেন খেলা না দেখা মানুষেরা হয়তো আনন্দ বা উল্লাস জিনিসটাই পছন্দই করেন না। বিষয়টা কিন্তু মোটেও তা নয়, বরং তারা তাদের উত্তেজনা বা আনন্দকে সম্পূর্ণ ভিন্ন একটা দিকে ফোকাস করেন। একে বলা হয় ডাইভার্সিফাইড স্টিমুলেশন বা বৈচিত্র্যময় উদ্দীপনা। সাধারণ মানুষের কাছে একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ চরম উত্তেজনার হলেও এদের কাছে সেটাকে খুবই একঘেয়ে বা পুনরাবৃত্তিমূলক মনে হতে পারে। এর বদলে নতুন কোনো আইডিয়া, কোনো ক্রিয়েটিভ কাজ বা একটা কঠিন সমস্যার সমাধান করা, এগুলো তাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে এবং সত্যিকারের আনন্দ দেয়। একটু খেয়াল করলেই দেখবেন
এই মানুষগুলো একটা রিপিটেটিভ খেলায় চুপচাপ বসে থাকা নিষ্ক্রিয় দর্শক হতে চান না। তারা বরং নিজেদের চিন্তার জগতে, জ্ঞান অন্বেষণে বা সৃজনশীলতায় নিজেরাই একজন সক্রিয় প্রতিযোগী হতে পছন্দ করেন। অন্যের শারীরিক কসরত দেখার চেয়ে নিজের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অংশ নেওয়াটাই তাদের কাছে ঢের বেশি আকর্ষণীয়। এবার চলে আসছি 5 নম্বরে, শান্তি ও নিয়ন্ত্রণের খোঁজ, শান্ত পরিবেশের প্রতি আকর্ষণ। এই মানুষদের পরিবেশগত আর স্নায়বিক পছন্দগুলো একটু আলাদা ধরনের হয়। খেলার মাঠের ওই কান ফাটানো শব্দ, কোলাহল আর উপচে পড়া ভিড়, এসব তাদের কাছে একেবারেই টানে না। সাইকোলজিতে একে বলা হয় লো অ্যারাউজাল প্রেফারেন্স বা কম উত্তেজনার পছন্দ। আসলে এটা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের এমন একটা বৈশিষ্ট্য যা শান্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে সবচেয়ে দারুণভাবে কাজ করতে পারে। তাই খেলার ওই আবেগপূর্ণ আর কোলাহলময় পরিবেশ থেকে দূরে সরে শান্ত পরিবেশে সময় কাটানোটা কিন্তু কোনোভাবেই কোনো দুর্বলতা নয়, বরং নিরিবিলিতে চিন্তা করা, চারপাশকে শান্তভাবে অবজার্ভ করার এই যে প্রবণতা, এটা একটা ভীষণ সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত মস্তিষ্কেরই লক্ষণ। এটা তাদের একটা খুব সুচিন্তিত চয়েস। এবং সব শেষে 6 নম্বর, উদ্দেশ্যপূর্ণ মস্তিষ্ক, স্কোরবোর্ডের বাইরের পরিচয়। আলোচনার এই পর্যায়ে এসে আমরা আসলে সেই চূড়ান্ত সত্যটা উন্মোচন করব। দেখুন, খেলার ফলাফল কিন্তু সাধারণ দর্শকদের হাতে থাকে না, তবু হাজারো মানুষ সেখানে নিজেদের আবেগ ঢেলে দেন, তৈরি করেন একটা দলগত পরিচয়, যেমন আমার দল আমার অহংকার। কিন্তু যারা খেলা এড়িয়ে চলেন তারা এই দলগত পরিচয়ের উপর মোটেও নির্ভরশীল নন। তাদের পরিচয় আর অহংকার গড়ে ওঠে সম্পূর্ণ নিজস্ব মূল্যবোধ, দক্ষতা আর ব্যক্তিগত উন্নতির ওপর, যা পুরোপুরি তাদের নিজেদের কন্ট্রোলে থাকে। তাহলে আজকের আলোচনার মূল সারমর্মটা কি দাঁড়ালো? যারা খেলাধুলাকে এড়িয়ে চলেন তারা কোনোভাবেই বিরক্তিকর, অসামাজিক বা ইমোশনলেস নন। তাদের মস্তিষ্ক কেবল জীবনের উদ্দেশ্য, নিজের ওপর নিয়ন্ত্রণ আর ব্যক্তিগত উন্নতিকে একটু ভিন্নভাবে এবং অত্যন্ত লজিক্যালি প্রায়োরিটি দেয়। তাদের আনন্দের উৎসগুলো হয়তো আলাদা, কিন্তু সেগুলো সমানভাবেই অর্থবহ। এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে সত্যি খুব চমৎকার একটা ভাবনার জায়গা তৈরি করে দেয়। একটু ভেবে দেখুন তো, মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার মানসিক শক্তি আর সময়। আমরা প্রতিদিন আমাদের ফোকাস আর এনার্জি ঠিক কোথায় এবং কেন বিনিয়োগ করছি? সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবনার বিষয় হতে পারে।